হ্যালো রাসেল ভাই, আমি মাঝেহার সিলেটে থাকি। গত সপ্তাহে আমার লেখা ঘটনাটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা মনে হয় গত সপ্তাহ মানে এই সপ্তাহের কথা বলছেন না, তার আগের কথা বলছেন। স্টুডিওতে আসা সম্ভব নয় বলে লিখে পাঠালাম এই ঘটনাটিও আমার আরেক ফ্রেন্ডকে নিয়ে, তার নাম ইয়াসির। আগে তার সম্পর্কে একটু বলে নেই। ইয়াসির খুব মানে বাস্তববাদী একজন মানুষ। যতক্ষণ পর্যন্ত সে নিজের চোখে কোনো কিছু না দেখে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুতেই সে বিশ্বাস করে না। ভূত প্রেত তো একেবারেই না। ভূত প্রেত নিয়ে তার সাথে প্রায়ই আমাদের অনেক তর্ক বিতর্ক হয়। তার বাসা সিলেটের উপশহরের মেন্দিবাগ নামের একটা জায়গায়, এবং বাসাটা মেইন রোড থেকে একটু ভেতরে। বাসা থেকে বের হতে সরল একটা গড়ি পেরিয়ে তারপর মেইন রোডের রাস্তায় আসতে হয়। এবার চলে আসি মূল ঘটনায়। তার ঘটনাটি আমি আমার মতো করে বলছি, এবং ফোনে কথা বলছি রাত তখন 2:15। সময়টা এত দিয়ে বলছি কারণ একটু আগে মোবাইলে ঘড়ির টাইমটা দেখি। তো ফোনে কথা বলছি, আমাদের সরু গরুটা দিয়ে হাঁটছি। গলির অপর প্রান্তে দুইটি বিড়াল ভয়ঙ্কর ভাবে মারামারি করছিল। এত রাতে দুটি বিড়াল মারামারি করছে দেখে খানিকটা অবাক হলাম। তাদের মারামারি ভাঙানোর জন্য তাদের দিকে একটা পাথর ছুঁড়ে মারলাম। ঠিক তখনই বিকট একটা বীভৎস চিৎকার শুনতে পেলাম। কণ্ঠটা ছিল মেইলি আওয়াজে। খুবই ঘাবড়ে গেলাম, এবং এরকম চিৎকার আমি আগে জীবনে শুনিনি। মনে হলো কেউ যেন প্রচন্ড আর্তনাদ করে চিৎকার করলো। চিৎকারের আওয়াজটা আসছে মেইন রোড থেকে। এখানে একটা কথা বলে রাখি, যার সাথে কথা বলছিলাম সেও কিন্তু আওয়াজটা শোনে এবং আমাকে জিজ্ঞেস করেছিল কিসের আওয়াজ। বললাম মেইন রোড থেকে আসছে, দাঁড়াও দেখে আসি। কথা বলতে বলতে যখন রাস্তায় আসলাম তখন দেখলাম পুরো রাস্তাটা ফাঁকা, কোনো গাড়ি নেই, মানুষজন নেই। অনেক খোঁজাখুঁজির পর কিছু না পেয়ে যখন বাসায় ফিরবো, ঠিক তখন চোখটা পড়ার রাস্তায় মানে অন্য পাশের একটা পাশে থেকে একটা গোরস্থানের দিকে, এবং গোরস্থানের ল্যাম্প পোস্টের নিচে কেউ একজন বসে আছে। পুরুষ না মহিলা তা বোঝার কোনো উপায় নেই, কারণ তার পুরো শরীরটা কি যেন একটা দিয়ে ঢাকা ছিল। যত সময় আমার ফোনে কথা বলা শেষ, বাসায় ফিরব, কিন্তু এরপর আমি যা দেখলাম আমার লাইফে এরকম কোনো কিছু আর দেখিনি। দেখলাম সেই মানুষটি একটি লাঠির ওপর ভর করে ওঠে এবং আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রাস্তার ঠিক মাঝখানে এসে দাঁড়ায় এবং হাতের লাঠিটা সামনের দিকে উঁচু করে ধরে। আমি পাগল ভেবে তার কাণ্ড কারখানা দেখতে লাগলাম। ঠিক তখন রাস্তা দিয়ে আমার পাথর বোঝায় একটা ট্রাক আসছিল, এবং গাড়ির গতিটা রাস্তা ফাঁকা থাকার কারণে অনেক বেশি ছিল। মনে করছিলাম যে ট্রাকটা আসছে দেখে হয়তো পাগলটা ভয়ে সরে যাবে, কিন্তু না, সে একইভাবে লাঠি উঁচু করে ট্রাকের দিকে তাকিয়ে আছে। একবার দেখলাম ট্রাক ড্রাইভারটাও তার গতি কমাচ্ছে না। ভাবলাম এই কি করছে, গতি না কমালে তো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হবে। ড্রাইভারও তার গতি কমাচ্ছে না, পাগলটা তার জায়গা থেকেও সরছে না। ট্রাক আর মানুষের দূরত্ব যখন 2 হাত হবে তখন সেই বিভৎস চিৎকারটা আবারও শুনলাম। অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবে যখন দৌড় দিলাম, সাথে সাথে আমার পাটা একা একাই থেমে গেল। এর কারণ আমি যা দেখছিলাম সেটা কোনোদিনই ভোলার নয়। দেখলাম সেই মহিলাটি ঠিক আগের মতোই লাঠি উঁচু করে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। পুরো শরীর পুরোটা একটা গাড়ি ভেদ করে চলে গেছে, এবং নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, এবং বিশ্বাস করার কথাও না, কারণ 5 টন ওজনের একটা ট্রাক যদি কারো উপর দিয়ে চলে যায় তাহলে তার বডি এত সময় রাস্তায় মানে পড়ে থাকার কথা, কিন্তু না, সে দাঁড়িয়ে আছে। মহিলাটি এবার ঘুরে দাঁড়ালো এবং আস্তে আস্তে আগের জায়গায় গিয়ে বসে পড়লো। ভয়ে নড়তে পারছি না, বাসায় ফেরার মতো শক্তিটুকু নেই, ভয় বেশি পাবো বলে সাথে সাথে ব্যাখ্যা খুঁজতে লাগলাম, কিন্তু আমার সব ব্যাখ্যা মাটি হয়ে গেল। এরপর যা দেখলাম আমি যেন মানে ভূত প্রেত আত্মা জিন বা কোনো প্যারানরমাল জিনিস কিন্তু সলিড হয় না, কিন্তু এদের কোনো ছায়া পড়ে না, কিন্তু আমার সামনে যিনি বসে আছেন ল্যাম্প পোস্টের আলোয় তার ছায়া পড়ছিল। এবং এটাও মনে পড়লো যে যখন ট্রাকের হেডলাইটের আলো মহিলাটার উপর দিয়ে যায় তখন তার ছায়াটি কিন্তু রাস্তার উপর পড়েছিল। এবং আমি এটা যাই হোক, মানুষ হতে পারে না। যদি মানুষ হতো তাহলে অবশ্যই ট্রাক ড্রাইভার তাকে দেখে ব্রেক করতো। বুঝতে আর বাকি থাকার আগে ট্রাক ড্রাইভার তার গাড়ির স্পিড কমায়নি। আমার মস্তিষ্ক আমাকে বারবার ওখান থেকে যেতে বলছে, কিন্তু আমি নড়তে পারছি না। পা দুটো মনে হচ্ছিল তখন পুরো অবশ হয়ে গেছে। আমি কোনোভাবে বাসার দরজার সামনে এসে মা বলে একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। এরপর অবশ্য এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা বলিনি। আমি কি দেখেছি, কেন দেখেছি আমি আর জানা নাই। তবে যাই দেখি না কেন এই জিনিসটা আর যাই হোক
আবারও বলছি কোনো মানুষ ছিল না, এই ছিল ঘটনা। এবং আমি খুব অবাক হচ্ছি যে সবকিছু মানুষের মতো হুবহু মিলে যায়। এবং উনি বলছেন যেটা, সেটা হচ্ছে তার ছায়াও তিনি দেখেছিলেন। এবং আমরা সাধারণত যে সমস্ত চিঠি দিয়ে সাদা কাপড় পরা, তারপরে পা উল্টো, এই সমস্ত কোনো কিছু না, একদম স্বাভাবিক একটা মানুষ যে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছিল এবং যাকে ভেদ করে একটা ট্রাক চলে গিয়েছিল। এবং ট্রাক চলে যাওয়ার পর মুহূর্তেই তিনি দেখতে পেলেন যে রাস্তায় সেই মানুষটি সোজাসুজি ভাবে দাঁড়িয়ে আছে, তার কিছুই হয়নি। এবং আপনারা নিশ্চয়ই, আপনাদের মনে আছে গল্পের ভেতরে কিন্তু তিনি উল্লেখ করেছিলেন যে তিনি একটা লাঠি ভর করে হাঁটছিলেন। বেশ ভয়ঙ্কর। কিন্তু যারা এখন রাস্তায় রয়েছেন, ড্রাইভ করছেন, বাসায় ফিরছেন, তাদের জন্য কিন্তু এই ঘটনাটা খুবই অন্যরকমের। এবং যে কোনো মুহূর্তে আপনারাও এরকম ধরনের একটা ঘটনা কিন্তু ফেস করতে পারেন বা একটা ঘটনার মুখোমুখি হতে পারেন। আমরা পরবর্তী ঘটনায় যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তারপরে আবারও আমরা ফিরে আসবো আশা জয়ের কাছে। এবং আমি আপনাদের কাছে পরে যাবো। আমি নেক্সট আমার গেস্টের কাছে যাচ্ছি এবং তার কাছ থেকে আমি যে ঘটনাটা শুনবো সেটা বেশ আগের ঘটনা, প্রায় 70-80 বছর আগেকার একটা ঘটনা। সেই ঘটনাটা আমি শুনবো এবং তারপরে আবার ফিরে আসবো জয়ের কাছে এবং উনি আপনারা এক্সপ্লেন করতে পারবেন যে কেন ঘটনাটা বেশ অস্বাভাবিক এবং তাদের বাসায় ভিন্ন যে ঘটনাগুলো হয় সেগুলো আসলে অন্যরকম। আপনি শুনলে আজকে পুরো রাত চাই আপনার আতঙ্কের একটা ঘুমিয়ে থাকতে শুরু করছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আপনার কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে স্যার ফরহাদ রেজা। আমি পাকিস্তানে থেকে আজকে আসলাম। রাসেল ভাই, আপনাকে রেডি ফুড থেকে ধন্যবাদ। আর আমার গ্রুপ এফএম বন্ধু লিসেনার যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ। আমরা ঘটনা যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আজকে থেকে প্রায় 70 থেকে 80 বছর পুরনো। ঘটনা হচ্ছে আমার এলাকাতে ব্রাহ্মণবাড়ি, আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি এবং ওখানে আমার খালার বাড়িতে এই ঘটনাটা ঘটে। এটা হচ্ছে আমার যে খালার যে দাদার সাথে ঘটে যাওয়া এবং দাদির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো যেটা হলো যে দাদা উনি খুব পরহেজগার টাইপের একজন লোক ছিলেন। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং খুব কোরআন তেলাওয়াত করতেন। বিভিন্ন ভাবে উনি আল্লাহর খুব কাছের মানুষ ছিলেন। তো ওনার এই শক্তি থাকার কারণে উনি বিভিন্ন অশরীরী বিভিন্ন শক্তিগুলোকে উনি কমিউনিকেট করতে পারতেন। তো দেখা গেল একদিন ওনাকে পছন্দ করে এরকম একজন জিন ওনার কাছে এসে অনেকবার ওনাকে রিকোয়েস্ট করলো যে হুজুর, আমি আপনার সাথে পৃথিবীতে বসবাস করতে চাই। তো আমার দাদা ওনাকে বললেন যে এটা তো সম্ভব না, এটা কোনোভাবে সম্ভব না, কারণ জিন এবং ইনসান একভাবে থাকা যায় না, আর এক্সিস্ট করাটা এটা খুবই অস্বাভাবিক হয়ে যাবে। কারণ তোমরা যেভাবে রিয়েক্ট করো এবং আমি যেভাবে রিয়েক্ট করবো, দুটার মধ্যে পার্থক্য হয়ে যাবে। এবং এটা যদি মানুষ জানতে পারে, তাহলে বুঝতে পারে, তাহলে এটা তোমার সমস্যা যেমন হবে, আমারও সমস্যা হবে। তো এগুলা উনি বলার পরে অনেকদিন ওকে উনি দাবিয়ে রাখার চেষ্টা করলেন, কিন্তু একটা সময় ওর অনেক প্রেশার, জোরাজোরি, অনেক ইচ্ছার কাছে উনি পরাজিত হয়ে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি আসো, বাট তোমার কিছু শর্ত আমার সাথে থাকতে হবে। শর্তগুলো কেমন? শর্তগুলো ছিল যে তুমি যাই করো, তোমার সাথে হিউম্যান যারা থাকবে, আমরা মানব জাতি যারা থাকবো, যারাই তোমার সাথে যেরকম আচরণ করবে, যদি তোমার আচরণের বাইরে মনে হয় যে এটা ভালো যাচ্ছে, তুমি সাথে সাথে কোনো রিয়াকশন দিবা না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি মানুষকে কোনোভাবে কোনো কষ্ট, এমনকি মেরে ফেলা সরাসরি, এরকম কোনো এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস তুমি দেখাবা না। এই সকল শর্ত, আরো কিছু শর্ত ওনার ছিল, হয়তো সকলগুলো জানা পসিবল হয় নাই। তো আমি এই ঘটনাটা জেনেছি আমার খালাতো ভাই, আমার খালার কাছ থেকে। লিসেনার্স, আপনাদের জন্য বলছি, এটা আসলে একটা খুবই আপনার বুঝবাম করার মতো একটা ঘটনা। আমি এখন যখন বলছি আমার বুঝবাম হয়ে যাচ্ছে অনেকটা, প্রায় বলতে গেলে শিউরে হচ্ছে আমি। দেখা যাচ্ছে কি জানেন, ওই 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 জিন যখন দাদাকে বললো যে আমি আসবো, দাদা যখন রাজি হলেন, তখন তাকে শর্ত দিয়ে যখন আসলো, সে কিন্তু খুব সহজেই 20 থেকে 30 বছর ওনার সাথে চলে গেল, টাইমটা পাস করে ফেলল। এবং পাস করার পর যেটা হলো, একদিন ওনার আসলে একটু বলে নেই রাসেল ভাই এখানে, যে হচ্ছে উনি কখনই ঘরে ঢুকতো না, একেবারে মানে মেইন ঘরে ঢুকতো না। উনি খাবার খেতে আসতো, এটাও ছিল রান্নাঘরের পিছনে একটা দরজায় বসে খেত। একটা নির্দিষ্ট প্লেস ছিল ওনার, সেই প্লেসে বসে উনি ওনার ভোজন করতেন। আর হচ্ছে উনি যে ভোজন করার জন্য ওনার যে প্রধান এবং প্রথম শর্ত ছিল, সেটা হচ্ছে উনি কোনো প্লেটে খাবে না, উনি কলা পাতা দেখে খাবে। এখন কলা পাতা ওনাকে প্রতিদিন উনি যখন আসতেন, একটা করে সাথে কলা পাতার একটা অংশ নিয়ে আসতেন।
কলা পাতার অংশে উনি খেয়ে আবার কলা পাতার সাথে নিয়ে হয়তো বা কোথাও ফেলে দিয়ে চলে যেতেন। যেদিনকার ঘটনা সেদিন উনি কলা পাতা ছাড়াই চলে আসলেন। উনি আমার দাদিকে দাদি বলে সম্বোধন করলেন। উনি বললেন যে দাদি আমাকে খাবার দেন। উনি তো খাবার বলতো না, বলতো ভাত দেন। তো ভাত দাদি বললো যে ওনার নাম ছিল রোফ, ওই চিন্তার নাম ছিল আসলে রোফ। তো বলতেছে রোফ তুই কি কলা পাতা নিয়ে এসেছিস? তো বলতেছে না দিদা। বলে তো আনিস না, কলা পাতা নিয়ে। তো রাসেল ভাই এখানে কলা পাতা নিয়ে আসার জন্য যে একটা মানে একটা পরিস্থিতি, সেটা যদি একটু ব্যাখ্যা করতে তাহলে বোধহয় আমার লিসনারদের জন্য একটু ইজি হবে যেহেতু বুঝতে। বিষয়টা হচ্ছে আমার যে দাদার বাড়ির ডান পাশে হচ্ছে বিরাট বড় একটা বাঁশ ঝাড়, বাম পাশে হচ্ছে একটা বড় একটা ময়দান, খোলা ময়দান যেখানে বিভিন্ন রবি ফসল বোনা হতো। সামনে হচ্ছে একটা নালার ওই পারে হচ্ছে আপনার কবরস্থান, এবং ঠিক পিছনে হচ্ছে বিরাট বড় একটা দিঘি। ওই দিঘির ওই পারে হচ্ছে আপনার বিরাট জঙ্গল। আর বিষয়টা আমি যেটা আজকে বলছি, এই বিষয়টা ঘটা আজকে থেকে প্রায় 70 থেকে 80 বছর বা তারও বেশি আগে। তো তখনকার যে জঙ্গল বা তখনকার যে পরিবেশ সেটা আপনারা নিশ্চয়ই বর্ণনা করতে পারছেন। আর এটা হচ্ছে একটা গ্রাম, একেবারেই গহীন গ্রামের বিষয় ঘটনা। তো একটা মানুষ যদি রাসেল ভাই এই এই পার থেকে দিঘির এই পার থেকে ওই পার পর্যন্ত হেঁটে গিয়ে কলা পাতা নিয়ে এসে বসে এটাকে মানে পরিষ্কার করে দিতে চায়, মিনিমাম 8 থেকে 10 মিনিট বা এরকম সময় লাগতে পারে। যদি কমিও আমি ফেলি 8 মিনিট তো লাগবেই। কিন্তু উনি কি করলো, দাদু ওনাকে বলার সাথে সাথে দাদু খেয়াল করলেন উনি কিছুক্ষণের মধ্যে এই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে দেখলো যে উনি বলতেছে দিদাকে যে নেন খাবার দিন, কলা পাতা নিয়ে আসছে। এর ফাঁকে একটা ঘটনা, মানে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কোনো না কোনো ভাবে আমার দিদা বুঝতে পারলেন যে ওনার যে সামনে উনি যেখানে উনি বসেন, যে রান্নাঘর, সেই রান্নাঘরের ঠিক সামনে ওনার থাকে একটা আলমিরা, যে আলমিরাতে ওনার সকল গোছানোর বিষয়গুলা। ডান দিকে হচ্ছে এটা, আর তখনকার সময়ে হতো রান্না হতো হচ্ছে মাটির মানে চুলাতে। তো চুলাটা ছিল ডান দিকে, আর হচ্ছে পশ্চিম দিকে ওনার ছিল হচ্ছে একটা জানালা। ওই জানালা দিয়ে উনি বাইরের সকল কিছু দেখতেন। যেটা হলো উনি যখন তরকারিটা আলমিরা থেকে নিয়ে চুলাতে একটু গরম করার জন্য উদ্যত হলেন, উনি হঠাৎ করে ডান দিকে খেয়াল করেন। আবার ওই দিন একটা বিষয় ছিল, ওই দিন একটু ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। তো যেটা হয় এই বৃষ্টি, একটু অন্ধকারাচ্ছন্ন অবস্থা, সবকিছু মিলে উনি কেমন যেন দেখলেন যে একটা খুব বড় একটা কিছু বিদ্যুৎ গতিতে এদিক মানে দিঘির এই পার থেকে ও পার পর্যন্ত গেল, সাথে সাথে চলে আসলো। এই বিষয়টা দেখে না উনি একটু খেয়াল করলেন। খেয়াল করার পরে উনি দেখার চেষ্টা করলেন যে পাতাগুলা নড়ছে। উনি জিনিসটা খুব অপ্রস্তুত হয়ে গেলেন, এবং উনি তাকায় দেখলেন যে সেই রোফকে বলতেছে যে দিদাকে বলতেছে যে আমাকে ভাত দাও। তখন দিদা ওকে প্রশ্ন করে, আচ্ছা তুমি না কলা পাতা নিয়ে আসলে, তাহলে এই কলা পাতা কোথেকে এখনই নিয়ে আসলে? তখন রোফকে দিদাই প্রশ্ন করার পরে রোফ বলতেছে দিদা ভাত দেন। তো ভাত দেন বলার পর যেটা আমার দিদা যেটা করলেন, উনি জিনিসটাকে বুঝতে পারলেন যে একটা অ্যাবনর্মাল কোন একটা অ্যাক্টিভিটি রয়েছে, যেটা উনি বুঝতে পারেন আসলে কি ঘটনা ঘটেছে। কিন্তু রোগ যেটা কলা পাতাটা যেটা দিল, সেই কলা পাতাটা মানে একটা অ্যাবনর্মালিটি কিছু একটা হয়েছে। যাই হোক উনি খুব তড়িঘড়ি করে খাবার পর্ব শেষ করে ফেললেন। খাবার পর্ব শেষ করে উনি আরেকটা জিনিস পয়েন্ট করলেন, যেটা হচ্ছে যে রোগ যে খাবারটা খাচ্ছিল, সেই খাবারটা খাওয়ার মধ্যে তার একটা অ্যাবনর্মালিটি ছিল। উনি এই বিষয়টা মানে নোট করলেন। নোট করে খাবার পর্ব তড়িঘড়ি শেষ করে আমার দাদাকে বললেন যে এই উনি তখন জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমি আজকে রোফের সাথে এরকম একটু অ্যাবনর্মাল কিছু দেখতে পাচ্ছি, তো বিষয়টাকে আপনি জানেন কিনা? তখন দাদা ওনাকে প্রথমে একটু অ্যাভয়েড করার চেষ্টা করলো, কিন্তু আমার দাদি ছিল একটু এক প্রকার টাইপের, যে যেহেতু ঘটনাটা ঘটেছে আমাকে জানতেই হবে। তো উনি যখন জানার চেষ্টা করলেন, তখন দাদা বলল আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মানে পরবর্তীতে এই বিষয়টা ডিটেইল বলবো। তো দাদা করলেন কি, আসরের নামাজের জন্য বাসা থেকে বের হয়ে গেলেন। সাধারণত দাদা কি করেন, আসর নামাজের সময় বের হয়ে গেলে মাগরিবের নামাজ পড়ে বাসায় এসে কিছু রেস্ট নিয়ে আবার এশার নামাজ পড়ার জন্য বের হয়ে যেতেন। কিন্তু ওই দিন আর উনি আসলেন না। উনি একেবারে অনেক রাত্রে, প্রায়
9টা কি 10টার সময় উনি বাসায় ঢুকলেন। আর তখনকার সময়ে কোনো বিদ্যুৎ ছিল না, তো 9টা 10টা যদি হয় তাহলে আসলে বোঝা যায় অনেক গভীর রাত। তো দিদা ওনার জন্য ওয়েট করলেন। দাদা আসলেন, আসার পর দাদাকে জিজ্ঞেস করছেন যে আসলে এটা মানে কি হয়েছিল, আপনি তো আমাকে বলেছিলেন এটা বলবেন। তখন দাদা বললো যে হ্যাঁ, টোটাল ঘটনাটা ওনাকে উনি মানে বললেন, একেবারেই রেসপেক্ট করে বললেন। বলার পর বললো যে সে কি তাহলে এখন, দিদার প্রশ্ন ছিল সে কি তাহলে এখন আমাদের সাথে থাকবে। তখন দাদা বললো যে না, সে আর আমাদের সাথে থাকবে না। আমি ওকে, আমার আসতে এই জন্যই দেরি হলো যে আমি ওকে ডেকে নিয়ে গিয়েছিলাম এবং তাকে বললাম যে তুমি আর এক্সিস্ট করতে পারবে না, বিকজ এই ঘটনাগুলা, দিদার সাথে যে ঘটনাগুলা ঘটলো, এরকম আরো কিছু ঘটনা দাদার কাছে আসলো যেগুলা ওনার এই সিমটম গুলাকে আরো বেশি সন্দেহাতীত করে দিল। এবং এরই সাথে যেটা করলো, দাদা তখন ওই রৌফ যে জিনটা, ওনাকে বললেন যে না, তুমি আর আমাদের সাথে এক্সিস্ট করতে পারবে না, তুমি চলে যাও। ওকে, তুমি চলে গেলে তোমার জন্য ভালো, আমার জন্য ভালো। পরবর্তীতে যেটা দেখা গেল, দাদাকে সে রিকোয়েস্ট করলো আমি আপনার সাথে থেকে যাওয়ার জন্য, কিন্তু দাদা বললো না, তুমি থাকতে পারো না। তবে অনেক রিকোয়েস্ট করার কারণে যেটা হলো যে ওনাকে একটা পারমিশন দিলে যে তুমি আমার যে বাড়ি এবং আমার বাড়ির যে সীমানা, সেই সীমানার মধ্যে তোমাদের যে অদৃশ্য শক্তি হয়ে থাকার যে একটা বিষয়, সেইভাবে তুমি থাকতে পারো, কিন্তু কিছু শর্ত সহ, কিন্তু তার চেয়ে বেশি সম্ভব না। তো তখন বললো যে কিছু শর্ত দিল। নাম্বার 1 সেটা হচ্ছে যে তুমি কোনো মানুষকে ক্ষতি করতে পারবে না, আর ক্ষতি সর্বোচ্চ যে ক্ষতি মানুষকে মেরে ফেলা, সেটা করতে পারবে না। কিন্তু এখনো রাসেল ভাই, সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেই জিনটা এখনো আছে এবং তার কিছু অ্যাক্টিভিটি এখনো লক্ষণ দেখা যায়। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি একটা ইমেল, ছোট্ট ইমেল আমাদের পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, এবং তার সেই ইমেলটা আমরা এখন আপনাদের পড়ে শোনাবো। সো যেভাবে তিনি লিখেছেন সেভাবেই আমি পড়ছি। সম্ভবত কারণে স্টুডিওতে শেয়ার করতে পারছি না, ঘটনাটি সম্পূর্ণ সত্য এবং সত্য একটি ঘটনা। আর রসুল ভাই, জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলে। আমি পারমিতা, যে ঘটনাটি আজ শেয়ার করব তা আমার আপুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আপুর নাম ঝিলমিল, ডিএনসি ঢাকা নার্সিং কলেজের একজন বিএসসি স্টুডেন্ট। ঘটনাটি জানুয়ারি 2014-তে আপুর হোস্টেলে ঘটে। তখন শীতকাল থাকার কারণে আপু তার বাসা থেকে সম্পূর্ণ নতুন একটি কম্বল তার হোস্টেলে নিয়ে আসে, এবং কম্বলটি ব্যবহারের প্রথম রাতে আপুর কাছে মনে হয়েছিল যে তার পায়ের দিক থেকে কম্বলটি ধরে কেউ টান দিচ্ছে এবং তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। এরপরে আপু লক্ষ্য করে দেখতে পায় কম্বলের যে দিক থেকে টান, সেখান থেকে কিছু সুতা উঠানো। এটি এমনও যে কেউ কম্বল সেলাই খোলার জন্য সুতা খোলার চেষ্টা করছে, মানে এমনও হতে পারে। এরপর আপু প্রায় টানা 7 দিন একই স্বপ্ন দেখে যে কেউ এসে তার কম্বলের ওই স্থানের সুতা একটি একটি করে তুলে ফেলছে, এবং সকালে উঠে দেখতে পায় যে তার কম্বলের সেই স্থানটি বেশ কয়েকটি সুতা প্রতিদিনই উঠে যাচ্ছে। এবার মূল ঘটনার প্রান্তে চলে আসি। 8 দিন 8ম রাতে আপু ঘুমের প্রস্তুতি নিয়ে শুয়ে পড়েছে। তার গায়ে সেই কম্বলের যে জায়গায় সুতোগুলো উঠানো, সেই জায়গাটি ওই রাতে আপুর বাঁ কাঁধের ওপর ছিল। হঠাৎ করে তার খুব গরম লাগা শুরু করে। তার ঠিক পরপরই সে অনুভব করে তার কাঁধে কেউ হাত রেখেছে, এবং হাতটি ক্রমশ কাঁধ থেকে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উল্লেখ করা ভালো যে আপুর রুমে আপু এবং রুমমেট ছাড়া আর কেউই ছিল না, এবং তার সম্পূর্ণ দরজা লাগানো ছিল। আপু হাতটি যখন ধাক্কা মেরে সরিয়ে দিতে চায়, তখন তার কাছে হাতটি ভিজে থকথকে রাবারের মতো লাগে, এবং খুব কষ্টে তার চোখ খুলে ডিম লাইটের আবছা আলোতে আপু দেখতে পায় তার মুখের সামনেই কালো একটি অবয়ব, এবং অবয়বটির উপস্থিতি ছিল মাত্র 1 সেকেন্ডের মতো। আপু চিৎকার দিয়ে উঠে পড়ে, এবং চিৎকার শুনে আপুর রুমমেটরা প্রায় সাথে সাথে লাইট জ্বালিয়ে আপুর কাছে চলে আসে, এবং আপুর কাছ থেকে পুরো ঘটনা শোনে। এরপর সবাই মিলে কম্বলের ওই স্থানটি লক্ষ্য করে দেখে যে সেখানে কোনো সুতা আর অবশিষ্ট নেই, এবং সুতাগুলো টান দিয়ে কেউ যেন উঠিয়ে ফেলেছে। এই ঘটনার কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি, এবং এটাই ছিল ঘটনা। এবং সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে আপনার চিরপরিচিত ঘর, আপনি যে ঘরে রেগুলার ঘুমান, সেরকম ঘরে যদি এরকম একটা ঘটনা ঘটে, তাহলে সেটা আসলেও কিন্তু ভয়ঙ্কর। যে কে, মানে আপনার এই কাজটি রাত জেগে কে করেছে তাহলে, এবং আপনি এরকম একটা স্বপ্ন কেন দেখবেন, এবং স্বপ্নের পরে একসময় যখন আপনি অনুভব করবেন যে আপনার বুকের উপরে বা আপনার শরীরের উপরে কেউ একজন বসে আছে, এবং সে আপনাকে যন্ত্রণা দিচ্ছে, তখন ব্যাপারটা খুবই অদ্ভুত। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় পারমিতার কাছে। পারমিতার ঘটনা শুনবো আমরা এখন চলে যাবো নিরঞ্জনের কাছে।
আগে আমরা নীলাঞ্জনের হাজবেন্ডের সাথে কথা বলে আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমি আপনার নামটা একটু শুনতে চাই সবাই। রাসেল ভাই, আমি নায়েস বলছিলাম কলাবাগান থেকে। ওকে, নাইস। আপনি আপনার শ্বশুর বাড়িতে আপনার যখন প্রথম বিয়ে হয়, বিয়ে হবার পরে আপনি নীলাঞ্জনের কাছে যখন এই সমস্ত ঘটনাগুলো শুনতেন তখন কি আপনি বিশ্বাস করতেন? রাসেল ভাই, সত্য কথা বলতে কি, মানে বিয়ের আগে আমি আসলে ওরকম ভাবে জিনিসগুলো নক করিনি কখনো, বাট বিয়ের পরে যেটা অনুভব করলাম যে কিছু কিছু জিনিস আমি নিজেও ফিল করলাম যে এই জিনিসগুলো আসলে ঘটতেছে, ওর সাথে ঘটছে। সো আলটিমেটলি আমি জিনিসটা আগে তো কোনো বিশ্বাস করিনি, বাট তারপর বাধ্য হয়ে বিশ্বাস করতে হয়েছে আমাকে কিছু কিছু জিনিস, কিছু সিমটমস যেগুলো আমি ফিল করছি, বাট ও আমাকে যেগুলো আগে ফোনে বলতো, মোবাইলে বলতো যে আমার বাসায় হচ্ছে, তখন শুনে কেমন লাগতো? তখন আমার কাছে মনে হচ্ছে যে মেবি হ্যালুসিনেশন সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা হবে। কোনো সমস্যা আসলে এরকম কোনো প্যারানর্মাল কোনো কিছু ঘটতে পারে না, যেরকম আমাদের ঘটনা শুনে অনেকে মনে করে যে এই ঘটনা হতে পারে না। এক্স্যাক্টলি, বাট যার সাথে হয় সেই জিনিসটা বুঝতে পারে আসলে কি হচ্ছে। বাট আমি যখন ওর সাথে থাকলাম ওই সময়টাতে অতটা না ঘটলো, বাট রাতের যে টাইমটা কিছু জিনিস আমি ফিল করলাম যে আসলে এরকম হচ্ছে, বা এরকম কিছু অনেক এক্সপিরিয়েন্স আছে আসলে ছোটখাটো। এর মধ্যে দেখা যায় ওদের বাসার ছাদে অনেক ধরনের শব্দ হয় যেগুলো আসলে টোটালি অ্যাবনর্মাল, যে রাত অ্যাপার্টমেন্টে সবাই জানে এটা, যারা অ্যাপার্টমেন্টে থাকে, যে আপনার 10টা 11টার পরে ওখানে কেউ যায় না, কারণ রথ তালা দেওয়া থাকে ছাদ। সো আলটিমেটলি দেখা যায় যে ছাদের উপরে যে শব্দ হয়। তারপর আপনি এমনিও বলছেন যে ওই যে বাথরুমের সমস্যা আছে, ওই যে পানির কলের ব্যাপারটা একটু বলুন। আচ্ছা আচ্ছা, ওখানে দেখা যায় এরকম অনেক কিছু দেখা যাচ্ছে যে নিজে নিজেই পানির কলটা ছেড়ে দিচ্ছে, মানে মনে হচ্ছে কেউ মানে পানির কলটা কেউ ওখানে ছেড়ে দিচ্ছে, জাস্ট পানির কলটাকে। বাথরুমের মধ্যে হঠাৎ করে দেখা যায় কল ভালো করে লক করা হয়েছে, লক করে রুমের মধ্যে আমরা বসে আছি, তো অল অফ এ সাডেন পানির শব্দ হচ্ছে বাথরুম থেকে। মানে এতটুকু তো রিমাইন্ড করা যায় যে আমি কলটা বন্ধ করে আসছি। আর ওখানে যদি কোনো মেকানিজম বা কোনো টেকনিক্যাল ফল্ট হয়, এটা তো দেখা যায় বারবারই হবে, কিন্তু এটা মাঝে মাঝে প্রবলেমটা হয়, কিন্তু একটু আগে কলটা ঠিক ছিল। আবার যখন কি বন্ধ করি তখন কিন্তু যখন থাকি সামনে তখন কিন্তু প্রবলেমটা হয় না। তারপর আপনি আরো একটা কথা বলছিলেন যেটা হচ্ছে যে রান্নার মতো একটা শব্দ পাওয়া যায় বাসায়। এটা হচ্ছে যে রাসেল ভাই, এরকম আমি যখন রাতে ওর সাথে মানে ঘুমাইছিলাম, তো রুমের মধ্যে দেখতে একটা জিনিস অনুভব করলাম, কথা বলতেছি আমরা দুজন। সো আলটিমেটলি তার ওদের উপরের যে ছাদটা, তো ওটা লক করা, তো ওখানে যে আপনার পানির যে ট্যাপটা এটা সিল করে দেওয়া আছে। সিল করে দেওয়া কজ হচ্ছে এখানে দেখা যায় বাচ্চারা মানে খেলাধুলা করতো, হাত মুখ দিল, মানে ছাদ ড্যামেজ হয়ে যাওয়া যেটাকে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে বন্ধ করে দিয়েছে। সো অবভিয়াসলি আপনি একটা জিনিস যদি খেয়াল করেন যে রাত 1টা 2টার দিকে ছাদে কেউ রান্না করবে না, বা এখানে পানি থেকে পা ধুতে আসবে না, কারণ এখানে তালা দেওয়া। তো আমি প্রথমে ওর সাথে কথা বলতে হঠাৎ করে আমার কানের মধ্যে একটা শব্দ শুনতে পেলাম যে থালা বাটি বা কিছু একটা মারছে, মানে কিছু একটা শব্দ হচ্ছে। সো অল অফ এ সাডেন আমি ওকে বললাম, ওকে নক করলাম যে শব্দ হচ্ছে কিনা, মানে এটা কি আমারই হ্যালুসিনেশন হচ্ছে নাকি ও জিনিসটা ফিল করতেছে। ও আমাকে বললো যে হ্যাঁ শব্দ হচ্ছে দেখো। তারপরে আমরা দুজন ফিল করলাম যে উপরে থালাবাটি মাজা থেকে শুরু করে ভাতের শব্দ, ভাত রান্না করে যে ভাত ফুটলে যে শব্দটা হয়, ওরকম কিছু শব্দ শুনতে পেলাম আমরা। এবং পা ধোয়া মানে যে হাত মুখ ধুচ্ছে, মানে এরকম জিনিসগুলি করা, এইসব জিনিসগুলো ফিল করা। তার মানে আপনার তখন বিশ্বাস হয়ে গেছে অলরেডি যে এইখানে কোনো একটা ঝামেলা আছে। ওর আব্বুকে আমি গিয়ে জিজ্ঞাসা করি যে পাপা, মানে ছাদের উপর শব্দ হয় কেন? তো উনি বললো যে আসলে এটা মাথায় নিও না, কারণ আমি এরকম অনেক শব্দ মানে আমার লাইফে এরকম ঘটছে অনেক, আমি জিনিসটা মানে হতে তো অভ্যস্ত অনেকটা। এটা সত্য, এটা আমার সাথেও ঘটছে যে নয়, এখানে ছাদের উপর প্রবলেম আছে। তার মানে আপনি আমাকে একটা কথা শুরুতেই বলছিলেন যে আপনার সাথে কোনোদিন কোনো কিছু ঘটেনি, সুতরাং আপনার জন্য এই জিনিসগুলো বিশ্বাস করা খুবই কষ্টকর ছিল। পরে এখন আপনার কি মনে হয়? এখন মনে হয় যে আসলে ঝামেলা আছে? হ্যাঁ রাসেল ভাই, আমার যেটা মনে হয় যে আসলে এগুলো এক্সিস্ট করে, এগুলো ঘটে। হ্যাঁ, মানে আপনি ওই যে বলুন যে পরীক্ষার সময় যেমন অনেকেই বলছেন যে স্ট্রেস বা ওই সময় হয়তো অনেক বেশি টেনশন করছিলেন, সেই জন্য ঘটনা ঘটতে পারে। আপনার কি তাই মনে হয়? না মনে হয় যে না আসলে ঘটনাটা আসলেই ঘটেছে? কারণ আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানতে চাইবো না কেমন আছেন? কারণ আমি জানি সবসময় আপনি ভালো দলে ভালো থাকেন। আমি মোহাম্মদ শাহিন আলম, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আলমপুর গ্রামে আমার বাড়ি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি। আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি আমার বন্ধুর চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, এবং ঘটনাটি ঘটেছিল 80-র দশকে। আমি ঘটনাটি নিজের ভাষায় বলছি। চাচা ভ্যান চালাতেন এবং প্রতিটি রাতেই সে মহেশপুর উপজেলা থেকে কাঁচামালের টিপ নিয়ে কোটচাঁদপুর উপজেলায় যেত, এবং প্রতিদিনই তাকে যেতে হতো। একদিন ফেরার পথে কিছু দূর যাওয়ার পরেই দেখলো 3 জন লোক দাঁড়িয়ে আছে এবং চাচাকে বললো, ভাই দাঁড়াও দাঁড়াও।
দাঁড়ালো পরে তিনজন লোক বলছে যে ভাই আমরা তো খুব বিপদে পড়েছি, আমাদের সাথে একটা লাশ আছে, এত রাত্রিবেলা কোথাও কোনো গাড়ি টাড়ি পাইনি, আমাদের যদি একটু হেল্প করো, আমাদের লাশটা বাসায় পৌঁছে দিতে হবে, আমাদেরকে যে করেই হোক তোমাকে এই হেল্পটা করাই লাগবে। চাচা রাজি হচ্ছিলেন না, কিন্তু অধিক টাকার লোভে চাচা রাজি হলেন। বলেন ঠিক আছে তাহলে লাশটা আপনার ভ্যানে তুলে নেন, চলেন। চাচা এই বলে লাশ ভ্যানে তুলে নিলেন এবং রওনা করলেন। এবং রওনা করার কিছুক্ষণ পর পেছন থেকে তিনি কোনো আওয়াজ শুনতেছিলেন না, কারণ এতক্ষণ উনি শুনছিলেন যে তিনজন মানুষ বসেছিল, সেই তিনজন মানুষের কথোপকথন, কিন্তু কিছুক্ষণ পরে সেটা থেমে যায়। আর ভ্যান থেকে আপনার কিরকম একটা খটমট আওয়াজ শুনতে পাচ্ছিল। চাচা দাঁড়ালেন, দাঁড়িয়ে যেটা দেখলেন তা দেখার জন্য কখনই চাচা প্রস্তুত ছিলেন না। চাচা দেখলেন লাশটা আস্তে আস্তে উঠে বসছে এবং কাপড়ে মোড়ানো কাপড়টা আস্তে আস্তে খুলছে। খোলার পরে চাচা দেখে হিম হয়ে দাঁড়িয়ে গেলেন এবং দেখলো সে লাশটা বসে, তার মুখ দিয়ে লাল গাঢ় রক্ত টপ টপ করে পড়ছে এবং চাচাকে বললো আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো। এই কথা শুনে চাচা ওখান থেকে ভয়ে দৌড় মারলেন। ভয়ে দৌড় মারার পর কিছু দূর যাওয়ার পরে দেখলেন তার সামনে একজন মুরব্বী টাইপের লোক, মুখে সাদা দাড়ি, পরনে পাঞ্জাবি পাজামা আছে সাদা রং, এবং বলছে বাবা কি হয়েছে, তুমি দাঁড়াও দাঁড়াও। চাচা দাঁড়ালেন, বললেন যে তোমার কি সমস্যা? চাচা বলল যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমি খুব ভয় পেয়েছি, আমাকে একটু হেল্প করেন। সেই বৃদ্ধ লোকটা বললো ঠিক আছে বাবা তুমি আসো, এত রাত্রেবেলা এসছো, এই রাস্তাটা তো এমনি ভালো না, এত রাতে চলাফেরা করো, তা ঠিক আছে তুমি আজকে রাতটা আমার বাসায় থেকে যাও, সকালবেলা তুমি চলে যেও। চাচা বললো ঠিক আছে তাহলে, যেহেতু একটা আশ্রয় কেন্দ্র পেয়েছি তাহলে আজকে রাতটা এখানে থেকে যাই, আমি খুব ভয় পেয়েছি। এইভাবে চাচা বলে ঠিক আছে তাহলে চাচা চলেন আপনার বাসায় আজকে থেকে যাই। তো মুরব্বী টাইপের লোকটা আগে আগে হাঁটছে, চাচা পিছু পিছু হাঁটছেন, বলতেছে যে, এবং চাচা লক্ষ্য করলো যে দুপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে ছোট একটি পথ, সেই পথে হেঁটে যাচ্ছে। বলছে চাচা এদিকে কোথায় যাচ্ছেন? এদিকে একটা মাঠ। বলছে বাবা আসার সমস্যা নেই, আমার বাসা এখানে। চাচা অন্য কোনো কিছু না ভেবে ভাবলো হয়তো বা এটা হতেও পারে, অস্বাভাবিক কিছু না, কারণ মাঠেও গ্রামগঞ্জে অনেকেরই বাড়ি থাকে। তো হঠাৎ করে দেখলো যে যেতে যেতে একটা বিশাল বড় একটা বট গাছের নিচে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে চাচা বলতেছে চাচা আপনি এখানে? হ্যাঁ এটাই আমার বাড়ি। তো এটা আপনার বাড়ি? হ্যাঁ এটাই আমার বাড়ি। এই বলেই সেই মুরব্বী টাইপের লোকটা গাছে স্পর্শ না করে সে পা দিয়ে গাছে উঠে গেল। মনে হলো যেন এটাই তার জন্য সিঁড়ি, কিন্তু চাচার কাছে হয়ে গেছে একটা দিব্যি গাছ। সে গাছের উপরে উঠে গেল, উঠে যে গাছের থেকে সেই বড় হাত নিচের দিকে দিয়ে চাচাকে বলছে আসো, তুমি আমার এই হাত ধরে আসো। চাচা এই দেখে চাচা ওইখান থেকে ভয়ে দৌড়ে পালানো এবং তার ভ্যানের কাছে এসে দেখলেন তার ভ্যানে কেউ কোনো কিছুই নেই, ভ্যানটা ওভাবে পড়ে আছে। এইভাবে চাচা এবার দৌড় মারলেন ভ্যান নিয়ে। ভ্যান জোরে চালাতে লাগলেন এবং চালাতে চালাতে কিছু দূর যাওয়ার পরে একটা প্রাইমারি স্কুল পড়ে, সেই প্রাইমারি স্কুলে আপনার চাচা থামলেন একটু পানি খাওয়ার জন্য। প্রাইমারি কল থেকে পানি খাওয়ার জন্য যখন পানি খাচ্ছিলেন তখন তার পাশে থেকে স্কুলের বারান্দায় থেকে আপনার একটা মুরব্বী টাইপের লোক শুয়ে আছে, যা দেখে মনে হচ্ছে সে ফুটপাতে থাকে আর কি। এবং সেখান থেকে সেই লোক বলতেছে যে তুমি আমার বাসায় গেলে না, আমার বাসায় গেলে কি আমি তোমাকে খাওয়াতাম না, আদর যত্ন করতাম না, তুমি আমার বাসায় কেন গেলে না? এই কথা শোনার পরে চাচা ওখান থেকে ভয়ে আবার দৌড় মারলেন ভ্যান গাড়ি নিয়েই। ভ্যান গাড়ি চালাতে লাগলেন এবং কিছু দূর যাওয়ার পরে তার বাজারে চলে আসলেন। বাজারটার নাম হচ্ছে খালেশপুর, আমি উল্লেখ করে দিচ্ছি। এবং খালেশপুর চলে আসলেন। খালেশপুর আসার পরে তিনি দেখলেন যে জায়গাটা উনি ছিল ওখানে একটা তেল পাম্প আছে। ওই তেল পাম্পে আশেপাশে কোনো মানুষজন নেই এবং ওখানে সিকিউরিটি গার্ড থাকে আর হয়তো কয়েকজন কর্মী থাকে, কিন্তু পাম্পের কর্মীরা দূরে আছে আর ওই জায়গায় কিছু দূরে সিকিউরিটি গার্ড আছে। সিকিউরিটি গার্ডের কাছে যে বলছে আমি তো এমন একটা বিপদে পড়ছি, এখন আমাকে যদি একটু হেল্প করতেন। তো বলছে কি ঘটনা, তোমার কি হয়েছে? তেমন সবকিছু খুলে বলেন। খুলে বলার পরে বলতেছে ঠিক আছে তাহলে তুমি একটু আসো আমার সাইডে, একটু সাইডে আসো, তোমার সাথে কথা আছে। সাইডে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলতেছে তুমি প্রথমে কি দেখেছিলা? তুমি প্রথমে একটা লাশ দেখছিলা, তিনজন লোক ছিল সাথে,
আর সেই লাশটা আস্তে আস্তে উঠে বসছিল। উঠে বসার পরে তুমি দেখলা যে সে লাশের মুখ দিয়ে লাল রক্ত টপ টপ করে পড়ছে, এবং তোমাকে সে লাশটা বলেছে যে তোমাকে আমি মেরে ফেলবো, এই টাইপের কোনো কথাবার্তা কিছু বলছিল, তাই না? বলছে হ্যাঁ। বলছে ভালো করে তাকিয়ে দেখো তো আমি কিনা। চাচা তাকিয়ে দেখলেন, হ্যাঁ সেই লাশটা তার সামনে দাঁড়িয়ে আছে, এবং এতক্ষণ যার সাথে কথা বলতেছিল সেই লাশটা। চাচা এই দেখে ভয়ে ভীষণ জোরে দৌড় মারলেন আবার গাড়ি নিয়ে। খুব কষ্ট পাচ্ছিলেন এবং তার এখন খুব কষ্ট হচ্ছিল আসতে। যাওয়ার কিছুক্ষণ পরে ওইখানে একটা পুকুর মতন আছে, পুকুরে ওইখানে যাওয়ার পরে পুকুরে কিছু লোক অজু করতেছিল আর বলতেছিল যে বাবা তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমরা ভ্যানে যাব। কিন্তু চাচা ভাবলেন যে না, এতটুকু ঘটনা যেহেতু তিন চারবার ঘটনা আমার সাথে হয়ে গেছে, এখন আর দাঁড়ানো যাবে না, এটাও হয়তো কোনো সমস্যা হতে পারে। তো চাচা এইভাবেই যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে তার এক প্রতিবেশী চাচা সামনে দাঁড়িয়ে আছে। চাচা বলতেছে যে এই দাঁড়াও। তো বলতেছে হ্যাঁ চাচা তুমি এখানে? বলতেছে হ্যাঁ আমি একটু বাজারে আসছিলাম, তোরা যেহেতু রাত হয়ে গেছে তো চলো যাই ভ্যানে যাবো। ঠিক আছে চাচা ওঠেন। এবং উঠতে যাওয়ার পরে গোরস্থান বাদে গোরস্থানের ওইখানে যাওয়ার পরে ওনার ওই কথাটা মনে পড়লো যে চাচা তো 3 মাস আগে মারা গেল, এটা তো কখনোই আমার চাচা না। এইভাবে উনি গোরস্থানের সম্মুখে গাড়িটা রেখে ওনার ভ্যানের নিচে রড রাখা ছিল এক বাস্তায়। আমরা গ্রাম অঞ্চলে এটাকে অনেকে ঝোলা বা তৈলা যাই কিছু বলি না কেন, সেটা রাখে আর কি। সেখান থেকে এক রড বের করে উনি ভ্যান গাড়ি রেখেই দৌড় মারে। ভ্যান গাড়ি রেখে দৌড় মারে এবং বলে যে আমি আমার এলাকায় চলে আসছি, তুই আমাকে আর কিছুই করতে পারবি না। তখন পেছন থেকে একটা আওয়াজ আসে যে হ্যাঁ তোকে অনেক কিছুই করতাম, তোকে আজকে ঠেকাতাম, তোকে আজকে মেরেই ফেলতাম, আজকেই শেষ করে দিতাম, কিন্তু তুই সাহস দেখালি, তুই রড বের করলি, তাই তুই বেঁচে গেলি আজকের মতো, তোকে অন্যদিন দেখে নেব। এই কথা বলার পর চাষা দৌড়িয়ে এসে তার বাড়িতে পড়ে এক চিৎকার দিয়ে পুরো সেন্সলেস হয়ে যাওয়ার পরে তখন তার বাসার লোকজন তাকে পানি টানি ঢেলে তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পরে চাষা বলে সবাইকে এই ঘটনা খুলে বলার পরে অনেক কবিরাজ ওঝা আসে, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। একদিনকে রাত্রেবেলা চাচাকে স্বপ্নে দেখালো যে লোকগুলো পুকুরে উঁচু করতেছিল, তারা স্বপ্নে দেখালো যে বাবা তুমি যে ওইখান দিয়ে আসতেছিলা, ওইখানে অনেক আগে একটা গাছ আছে, কদম ফুল গাছ, ওই গাছটার ভিতরে একটা মানুষ মারা গেছিল, এবং ওখান থেকে তোমাকে কিছু বদ জিন তোমার পিছু নিয়েছে। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে বাঁচানোর জন্য, কিন্তু পারিনি, তোমাকে হেল্প করতে পারিনি, কারণ ওদের সাথে আমি পেরে উঠিনি। আর যখন তোমাকে আমি বলেছিলাম যে বাবা তুমি দাঁড়াও, আমি তোমার সাথে যাবো, অজু করতেছিলাম, ওই সময় যদি তুমি আমাদেরকে নিতা তাহলে ওরা তোমাদের কাছে আসতে পারতো না, আমি তোমাকে খুব সুন্দরভাবে তোমাকে বাসায় পৌঁছে দিতাম, কিন্তু তুমি আমাদের নেওনি, তাই তোমাকে হেল্প করতে পারলাম না বাবা। এই কথা এই স্বপ্নে দেখা নিলি। এবং তারপরে কিছুদিন পর, অর্থাৎ 3 মাস বেঁচে থাকে চাচা এই ঘটনার পর। 3 মাস পরে তিনি মারা যায়। হ্যালো লিসনার্স, আমি সাগর ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। আমি যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে 2007-এর ঘটনা। আমার গ্রামের ঘটে যাওয়া একটা ঘটনা, আমার নিজের সাথেই ঘটে যায়। তো বেসিক্যালি আমরা প্রতিদিনের মতোই সেদিনও আমাদের বাড়ির কাছ থেকে আপনার হাফ কিলো দূরত্বে আমাদের খেলার মাঠ আছে, সেখানে আমরা খেলতে যাই। আচ্ছা, ক্রিকেট খেলা ছিল, আমাদের খেলতে যাই। বিকাল 4টার দিকে আমাদের খেলা শুরু হয়। তো বেসিক্যালি আমরা খেলা খেলতে যখন 3-4 ওভার চলে যায়, তো সেই সময় আমাদের ওই মাঠ থেকে দক্ষিণ সাইডে একটা গ্রাম আছে, গ্রাম থেকে একটা চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, অনেকগুলো মানুষ কোলাহল করতেছে, অনেক চিৎকার শোনা যাচ্ছে। তো চিন্তা ততটা করলাম না, কারণ 2 দিন আগে সেখানে একটা মারামারি ঘটে যায় জমি সংক্রান্ত ব্যাপারে। তো সেই মারামারিতে একজন নিহত হয়, সাধারণত স্পটেডে হয়ে যায় সেখানে। তো বেসিক্যালি সেরকমই কিছু একটা চিন্তা করছিলাম যে হয়তো তারই কোনো একটা রেস হচ্ছে সেখানে। তো আবার আমরা খেলাধুলা শুরু করে দিলাম, কিন্তু চিৎকার গুলো আরো বেশি হয়ে যাচ্ছে, এই সময় টেবিলটা আরো বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো খেলা বন্ধ করে আমরা সেদিকে যাওয়ার চিন্তা করলাম যে দেখি কি ঘটনা। তো রাসেল ভাই, আমরা যখন সেই বাড়িটাতে গেলাম, গিয়ে দেখি একটা আম গাছের নিচে অনেকগুলো লোক জড়ো হয়ে অনেক চিৎকার চেঁচামেচি করতেছে। কি ঘটনা? পরে গিয়ে রাসেল ভাই যেটা দেখলাম যে আমার ইয়ারমেট, আমার সেম বয়স, তখন তার বয়সটা হবে 25 থেকে 26 বছর। তো নাম হচ্ছে শাহরুখ। তাকে বাসার কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, ও
কোথায় গেছে, কোথাও কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে দেখা গেল সে তার বাসার আঙ্গিনার সামনে একটা আম গাছ আছে, অলমোস্ট মিনিমাম আপনার 35 থেকে 40 ফিট লম্বা হবে। সেই আম গাছের একবারে মগ ডালের উপর, যেখানে একটা মানুষ কেন, একটা যদি কি বলবো, এর কোনো উদাহরণ নেই, যে 10-15 কেজি ওয়েটের যদি একটা জিনিস সেই আম গাছের ডালে রাখা যায়, বেসিক্যালি দেখা যাবে সেটা ভেঙে যাবে, এত চিকন একটা ডাল। তো সেই ডালের আশেপাশে আপনি সে এমন লম্বা লম্বা হয়ে শুয়ে আছে, আমি দেখে তো একবারে আমার চোখ চরকাচ্ছে, আসলে কি ঘটনা। আপনি নিজের চোখে দেখছেন? আমি নিজেই দেখছি ঘটনা। আমি শুধু না, আমাদের গ্রামের ম্যাক্সিমাম যারা ওখানে মিনিমাম 2-3 হাজার লোক সেই সময় জড়ো হয়ে গেছে অলরেডি। আচ্ছা। তো দেখি যে সে মগডালিয়া একবারে লম্বা হয়ে শুয়ে আছে। তো এত লোক জড়ো হয়ে গেল সেখানে, আমরা তো সবাই দেখতেছি কি ঘটনা, সে এখানে কেন, কি কারণে এখানে আসলো। হ্যাঁ, তো বেসিক্যালি তখন বাজে 5টা-6টার দিকে সেরকম। তো এক সময় মাগরিবের সময় চলে আসলো অনেক পরে গ্রামের ওখানে মাতব্বর বললো যে তাহলে হুজুরকে ডাকা হোক, হুজুর থেকে কি করা যায় এখানে। আর বেসিক্যালি রাসেল ভাই এখানে আরেকটা কথা আছে যে ওই সে সময় থেকে কখন আগে উঠছিল, সেই সময় থেকে তার আগে কতক্ষণ আগে সেখানে উঠেছিল সেটা আমরা এখনো জানি না। আর বেসিক্যালি সেই সময় আরো 2-3 জন সেই কাছে উঠছিল যে তাকে ওখান থেকে নিয়ে আসা যায় কিনা। কিন্তু সেখানে যাওয়ার কোনোভাবেই সম্ভব না, এমন মগডাল একটা যে চলে গেছে ওই অবস্থায়। আচ্ছা। তো এটাও করা হলো, সেটাও ট্রাই ব্যর্থ হয়ে গেল। এক সময় পরে ওই আমাদের ওই মসজিদের হুজুর ছিল, ওই হুজুরকে ডাকা হলো। হুজুর বললো যে ঠিক আছে, আপনারা এক কাজ করেন, এখান থেকে কিছু খড়, ওই গাছটার নিচে অনেক কিছু খড় জমা করে রাখা। আচ্ছা। তো কথা মতো কিছু খড় জমা করা হলো, অনেক বড় একটা টিভি করা হলো ওই গাছটার নিচে। তো রাসেল ভাই তখন মাগরিবের আজান আফ হয়ে গেছে, আমরা সবাই নামাজে গেলাম, নামাজ পড়ে আসলাম, তার জন্য দোয়া খেয়ে করলাম। তো বাসায় তো অনেক কান্নাকাটি তার, যে ছেলের এই অবস্থা, হঠাৎ করে এরকম একটা অবস্থায়, আগে তার এরকম কোনো ঘটনায় তার হয়নি, কিন্তু হঠাৎ করে এরকম একটা ঘটনা। তো বেসিক্যালি যখন দেখা গেল যে মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, আমরা সবাই ওখানেই চলে আসলাম, এই ঘটনাটা আসলে কি ঘটতে যাচ্ছে, দেখি কি কাহিনী। তো যখন আবার চলে আসলাম, হুজুর চলে আসলো। তো বেসিক্যালি রাসেল ভাই মাগরিবের নামাজের পরে দেখা যায় যে একটা অন্ধকার হয়ে যায়, অনেক বেশি অন্ধকার হয়ে যায়। ওই অন্ধকারটা হওয়ার পরে তো সেই সময় যে তাকে এমন ভাবে হুজুর হয়তো কিছু মন্ত্র করলো, সেই সময় যে এমন ভাবে নামলো ওখান থেকে, আসলে 35-40 ফিট থেকে নামতে গেলে মিনিমাম 3-4 সেকেন্ড লাগবে। যদি ওখান থেকে কিছু জিনিস, ভারী জিনিস ফেলাই দেওয়া হয় তাহলে 3-4 সেকেন্ড লাগবে, হয়তো 5 সেকেন্ড সর্বোচ্চ লাগতে পারে। আচ্ছা, কিন্তু রাসেল ভাই আমি এখনো বিশ্বাস করতে পারি না যে সে ওই 35-40 ফিট থেকে সে নিচে নামতে মিনিমাম 10 মিনিটের মতো সময় লাগে। তো তাকে সেভাবে ওই খড়ের উপরে এসে আস্তে আস্তে খুব স্লোলি এসে ওই খড়ের উপর পড়ে যে সে কেনার অবস্থায় ছিল। তো পরে তাকে ওই বাসার লোকজন ধরাধরি করে বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে যে হুজুরে ছাড় করে পানি টেনে সেটা দিয়ে তাকে ওই কোনো সুস্থ করার পরে সে কিছু বলতে পারে না যে সে কোথায় ছিল, কি অবস্থায় ছিল, সে কিছুই বলতে পারে না। তো পরবর্তীতে দেখা গেছে যে আমরা তো সেদিনের মতো সেখান থেকে চলে আসলাম। ভাই ঘটনাটা এখানে শেষ হওয়ার কথা ছিল বেসিক্যালি, তারপরে আর কি এরকম আর কোন ঘটনা হওয়ার কথা ছিল মনে হয় না। তো আমরা সবাই যার বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে সেদিন আর কোনো ঘটনাই ঘটলো না। পরের দিন আমরা ফজরের নামাজ, তারপরের দিন যেদিন ঘটনাটা হয় তার একদিন পরের ঘটনা। তো বেসিক্যালি আমরা শুক্রবার ফজরের নামাজ পড়ে আমাদের গ্রামের বাসা থেকে একটা আমাদের টং বলা হয় সাধারণত, টং আমরা বলি, অনেক নামে সেটা করা হয়। ওই জাম গাছের তলায় বা আম গাছের তলায় রোদ্রের সময় ছায়ার নিচে ওরকম একটা জিনিস তৈরি করে আমরা ওখানে বসি সাধারণত। তো দেখা গেছে যে আমরা ওখানে বসে আছি, সেই ফজরের সময় হঠাৎ করে চিৎকার, আবার যে গ্রামে এই ঘটনাটা ঘটলো সেই দিক থেকে চিৎকার গুলো চলে আসতেছে। আচ্ছা, তো কি ঘটনা, এত সকালে আবার কিসের চিৎকার শোনা যাচ্ছে? আবার আমরা দৌড় দিলাম, কারণ বেসিক্যালি 2 দিন আগে এই ঘটনাটা ঘটে গেছে। আমরা শিওর যে ওইখানে নিশ্চয় আবার কোন একটা ঘটনা ঘটে গেছে। তো আমরা আবার সেখানে গেলাম, গিয়ে দেখি যে রাসেল ভাই আপনার ঘটনাটা আমরা এরকমই শুনলাম যে তাকে অনেক সকালের দিকে অনেক ডাকাডাকি করা হয়েছে, তার আমরা অনেক ডাকাডাকি করলো, সে সালম উঠল, কিন্তু সে কোন রকম সাড়া দেয়নি। কোনরকম সাড়া না দেওয়ার কারণে একসময় সালমের আম্মা চিৎকার করে বলতেছে আমার ছেলের মনে আজকেও কিছু হয়ে গেছে, যার কারণে সে ওই বাড়ির লোকজন এসে চালান সব বন্ধ করে দিচ্ছে, পরে দরজা তার
ভাঙা হলো। দরজা ভেঙে তাকে যে অবস্থায় দেখা গেল রাসেল ভাই, যে তারা আসলে ওই দেখার জন্য প্রস্তুত ছিল। তো দেখা গেল তাকে যে বেডে যে শোয়ানো ছিল, সে যে বেডে তার শোয়ানো ছিল, ওই বেডে মশারি টানানো ছিল, সে মশারির উপর ওইভাবে সেম অবস্থায় সে শুয়ে আছে। আচ্ছা, মশারির উপর। তো এ ছিল সে, তখন তাকে ওখান থেকে নামানো হয়। একটা মানুষের কিন্তু মশারির উপরে শুয়ে থাকাটা খুব অদ্ভুত ব্যাপার। সেটাই, হ্যাঁ, মানে আপনি ঠিক যেভাবে শুরু করেছিলেন যে আম গাছের চিকন একটা ডালের উপরে শুয়েছিল, এখন বলছেন মশারির উপরে, এবং আপনি সেটা আমার সবাই দেখেছেন। আমি মশারির উপরটা দেখি নাই, তাকে সেভাবে আমি পরে শুনেছি যে তাকে মশারির উপর নাকি পাওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আম গাছের যে মগডালি ছিল এটা আপনি সচেতন দেখে, আপনার সচেতন, যার কারণে আমাকে এটাও ফেস করতে হচ্ছে। আচ্ছা, তো তারপরে রাসেল ভাই, তারপরে তাকে ওখান থেকে ইয়ে করা হলো। পরবর্তীতে আমরা তো ওখানে ওই অবস্থায় পরে তাকে সুস্থ করা হলো, সবাই যার যার এখানে চলে আসলো। তো বেসিক্যালি পরে আর কোনো ঘটনা আমার ওইরকম আর জানা হয়নি, তবে তার আর কোনো ওইরকম কোনো ঘটনা হয়নি। পরে নাকি বাড়ি বন্ধ করা নাকি কিছু কবরাজ ইয়ে করে ইয়ে করছে, পরে থেকে ওইরকম করা হয়নি। তো তার একটা ছোট ভাই ছিল, সে সময় হয়তো বা তার 8-10 বছর ছিল বয়স। তো সেই সময় তাকে নাকি দেখা গেছে যে সে স্কুল থেকে আসে, ওর খিদা লাগছে দুপুরের দিকে। খিদা লাগার পরে তার আম্মার কাছে খাবার চেয়েছে। তো ওর আম্মা নাকি বলছে যে রান্নাঘরে আয়, খেয়ে যা। ঠিক আছে। তো বেসিক্যালি রাসেল ভাই, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু রান্নাঘর একটা থাকে, রান্নাঘরে সবাই ওখানে ওই একসঙ্গে পিড়ির মধ্যে বসে বা এরকম একটা পার্টির মধ্যে বসে সবাই একসঙ্গে খায়। তো ওকে দেখানো হয়েছে, সে গিয়ে দেখে যে মানে নাকি দেখছে যে কেউ ঘরে নেই, সে আর পরে বলতে পারে না। কিন্তু পরে তাকে আবিষ্কার করা হলো, সে ওই রান্নাঘরে আপনার ওই একটা দেওয়া হয়, একটা বাঁশ দিয়ে, ওইটা আমরা ধর্না বলি বা গ্রাম অঞ্চলে যেন ওই জিনিসটা বলা হয়। ঘরের ঘরে সাধারণত একটা আড়াআড়ি ভাবে দেওয়া হয়, আমরা ওই ধর্নার উপর থেকে পাওয়া যায়। আচ্ছা, এই ছিল রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। যিনি লিখছেন তার নাম হচ্ছে ইফতেখারুল আলম। রাসেল ভাই ভালো আছেন? অবশ্যই আমি খুব একটা ভালো নেই, স্টুডিওতে আসা সম্ভব নয় কারণ দেশের বাইরে আছি, আসলে চিকিৎসার জন্যই বাইরে আছি। আপনাদের আমন্ত্রণে ভূতে ফোনে একবার এসেছিলাম গত 28 নভেম্বর 2014 বা ওই সময়। আমি আমার ঘটনা ভালো করে বুঝিয়ে বলতে পারিনি, মনে আছে নিশ্চয়ই, কারণ আমি খুব অসুস্থ ছিলাম, এখনো আছি। আমার নাম ইফতেখার, একটা মাল্টিন্যাশনাল এবং আমাদের কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত। আসলে আজকে আপনাকে যা জানানোর জন্য লিখছি না, খালি আপনার মাধ্যমে ভূতফোনের শ্রোতাদের কাছে একটু প্রার্থনা আর একটি জিনিস জানাবার জন্য। আমাদের স্রষ্টার সেরা সৃষ্টি হলো মানুষ, তারপরও এমন অনেক কিছুই আছে যা আমাদের কাছে এখনো সম্পূর্ণ অজানা, এখনো পর্যন্ত অজানা। আমরা ভূতের গল্প বা অনেকের অভিজ্ঞতা শুনে ভয় পেয়ে ঘুমোতে যাই, কারণ এটাই আমাদের সহজাত প্রবৃত্তি। তেমনি খারাপ জিন ভয় দেখিয়ে আনন্দ দেয়, সেটাই তাদের প্রবণতা। রাসেল ভাই, আপনার মাধ্যমে প্রতি শুক্রবার রাতে টুকটাক ভয় মিশ্রিত এক আবেশের এবং প্রত্যেকের মঙ্গল কামনা করছি। সৈয়দ ইফতেখারুল আলম, তারপরে তার ফোন নাম্বার দেওয়া আছে এবং তিনি তার ওয়াইফের ফোন নাম্বারও দিয়েছেন, এবং তারপরে তিনি যখন দেশের বাইরে রয়েছেন সেই দেশের বাইরের ফোন নাম্বার দিয়েছেন। তিনি প্রচন্ড অসুস্থ এবং মানে এই যে তিনি এই ঘটনাটা জানাচ্ছেন এবং তিনি চিকিৎসার এই মুহূর্ত থেকে তিনি জানাচ্ছেন, তিনি তার ঘটনাটা বলেছিলেন, তখনও তার ঘটনা শুনে হয়তো অনেকেরই এরকম মনে হয়েছে তিনি ঠিক বলছেন, তিনি কি সত্যি ঘটনা বলছেন, তার ঘটনা কি ঠিক আছে নাকি ফেক। এটা কিন্তু মনেই হয় আমরা যখন আমাদের পরিবারের চিরপরিচিত মানুষের কাছ থেকে শুনি, যখন যেই মানুষটাকে আমরা অনেকদিন ধরে চিনি এবং জানি যে হ্যাঁ ওনার পক্ষে উনি তো মিথ্যা বলেন না, তখন আমরা তিনি যেটা বলেন সেটা আমাদের বিশ্বাস করা সহজ হয়। কিন্তু যে মানুষটিকে আপনি চেনেন না, যাকে কোনোদিন দেখেননি, একদম ও প্রান্তে বসে কানে হেডফোন লাগিয়ে সে তার গল্প বিশ্বাস করাটা একটু ডিফিকাল্ট, আমি জানি সেটা। আর যদি খুব বেশি ডিফিকাল্ট মনে হয়, খুব বেশি অসম্ভব মনে হয়, তাহলে গল্পটা এনজয় করুন, আমি সেটাই বলবো। আমরা চলে যাচ্ছি আবারও আমাদের নিরঞ্জনার কাছে, এবং নিরঞ্জনা, আপনার যে আমাদের সময় দেখে যেটা মনে হচ্ছে যে আপনার লাস্ট ঘটনা হয়তো এটা আমরা শুনবো আপনার কাছ থেকে। তো এই ঘটনাটা কোথায় ঘটেছিল, এবং আচ্ছা তার আগে আপনার বাসা সম্পর্কে আমি আপনাকে জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে যে আপনার বাসায় অহরহই কি আপনারা সবাই কি এরকম ধরনের সবকিছু এক্সপিরিয়েন্স করেন, নাকি আপনি দেখেন আর কেউ দেখে না, বা আপনার বাবা মাঝে মাঝে দেখেন আর কেউ দেখেন, এরকম মানে কিছু জিনিস আছে কি যেগুলো আপনার সবাই দেখেন সেরকম? জি, এরকম অনেক জিনিসই আছে। যে আমার আম্মু যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, তো দেখা যায় যে সেই সময়টা অটোমেটিকই আমারও ঘুম ভেঙে যায় আর আমার পাপাও পড়ে। তো প্রায় আমরা এরকম লক্ষ্য করি যে নামাজ যখন পড়ছে, আমাদের মানে পিছনে যে বিছানাটা, বেডটা,
মনে হয় যে কেউ একজন ওটার উপরে খুব জোরে লাফ দিয়ে পড়ে আবার আলমারির উপরে চলে যাচ্ছে। এটা আমার আব্বু আম্মু মানে দুজনেই এটা ফিল করেছে। হ্যাঁ, এবং আবার ওই যে ছাদের যে বিষয়টা বললাম, এটা আবার হ্যাঁ ছাদের যে বিষয়টা বললাম যে আওয়াজ পায়। একদিন আমাদের যে ওয়াচম্যান আছে সে ফোন দিয়েছে যে স্যার এরকম সাততলার যারা আছেন ওরা তো কল করেছে যে ছাদে হিউজ পরিমাণে আওয়াজ হচ্ছে, ওরা থাকতে পারছে না, কাইন্ডলি কি একটু দেখবেন। বাবা ছাদে গেল, সে যাওয়ার পরে যেটা ফিল করতে পারলো যে একটা ফ্রেগ্রেন্স মানে খুব সুন্দর একটা স্মেল আর কি, মানে জ্যাসমিন, হ্যাঁ হ্যাঁ জ্যাসমিন বা তোর এই টাইপের একটা স্মেল। সেটা থাকা তো অসম্ভব। ছাদে কোনো ফুলের গাছ আছে? না না, আমাদের ছাদে কোনো ফুলের গাছ নেই, জাস্ট কয়েকটা ফলের গাছ আর এমনি পাতাবাহারটা। এবং সেখান থেকে কোনো সুগন্ধ আসার কথা না, কোনো পসিবিলিটি। আচ্ছা, আর কি বাথরুমের যে ব্যাপারটা বললেন, বাথরুম কি আপনি একাই এক্সপেরিয়েন্স করেন নাকি সবাই এক্সপেরিয়েন্স করে এটা? না, বাথরুমের বিষয়টা হচ্ছে যে হ্যাঁ ওই যে আমার আব্বু মাঝখানে একটা প্রবলেমে পড়েছিল, তো সেও এরকম ভাবে মানে একটা জিনিস ফেস করে। আর আমি যে মানে আমাদের মিরপুরের যে অ্যাপার্টমেন্টের কথাটা বললাম, ওখানে আমাদের যে ছাদটা আছে 6th ফ্লোরের, ওই ছাদে কিছু একটা আছে, এটা আমরা সবাই বিলিভ করি। এবং আমাদের পাশে অন্যান্য ফ্লোরে যারা থাকেন তারাও বিশ্বাস করেন। হ্যাঁ, এটা তারাও বিশ্বাস করেন, বিকজ আমাদের ওই অ্যাপার্টমেন্টটা যখন মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তো আমরা এরকম শুনেছি যে ওখানে 4 জন মারা যায়। তো একজন মহিলা এবং আর 4 জন। তারা কিভাবে মারা গিয়েছিল? তারা হচ্ছে যে ওই যখন কাজ করতে যায় মানে যে রডের বা ওই যে বাহিরে যখন মিস্ত্রিরা দাঁড়িয়ে কাজ করে, তো সামহাও তারা পিছলিয়ে পড়ে গেছে, অথবা বাহিরে যখন রঙের কাজ ঘটনা ঘটতে পারে, কিন্তু পরপর 4 জন মারা গেছে। পরপর 4 জন মারা গিয়েছে। এবং একজন হচ্ছে যে আমাদের 3 তলার যে ফ্ল্যাটটা, সেখানে যে রড, সেই রডের মধ্যে পুরো গেথে সে মারা যায়। হ্যাঁ, এবং প্রায় সময় আমাদের একজন ওয়াচম্যান ছিল, জামাল করে নাম, তো সে মেইনলি ওই ভয়তেই সে চাকরি ছেড়ে চলে যায়। সে ছাদে দেখে যে এরকম একটা লোক মিস্ত্রির কাজ করছে, তার মাথা দিয়ে রক্ত পড়ছে। এটা ওই ওয়াচম্যান দেখতে? জি, ওয়াচম্যান দেখেছে। সে ভয়তে একদম হিম হয়ে যায়, সে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। তো আমরা ফার্স্টে ভেবেছি যে হয়তো মিথ্যা কথা বলে চলে গেছে, কিন্তু না, বিষয়টা এরকম না। আমাদের পাশের ফ্ল্যাটে মানে আমাদের তো অ্যাপার্টমেন্ট দুটো সেম টাইপের, তো পাশের বিল্ডিং এর যে তো সামাদ আঙ্কেল না, তো উনিও বললো যে মোশাররফ সাহেব আপনাদের বিল্ডিং এ ডেফিনেটলি কিছু একটা আছে। আমি দেখি যে একজন লোক মিস্ত্রি কাজ করে এরকম, মানে সামহাও দেখে যে রং গুলাচ্ছে, অথবা কেউ দেখে যে প্লাস্টারের জন্য সিমেন্ট বানাচ্ছে, এরকম টাইপের দেখে। আর অনেকে আবার এটাও বলেছে, ইভেন আমি নিজেও দেখেছি এটা, যে আমি একটা বাচ্চা দেখতে পাই ছাদে। ইয়েস। এটা কোন সময় দেখতে পান? এটা হচ্ছে রাতে 9:30টার পরে। যে আমাদের ছাদটার একটু বর্ণনা দিয়ে নিই, যে নিচে একটা 6 তলার ছাদ এবং উপরে আরেকটা ছাদ আছে। তো হয় কি, আমরা ওই উপরের যে ছাদটা ওটা আমরা নিজেরাই রাতে আর কি লক করে দিই, ওটা 7টার মধ্যেই আমরা অফ করে দিই। হ্যাঁ, যেহেতু আমার বিড়ালটা ওই ছাদে যায় যাতে কেউ না যায়, আমরা অফ করে দিই। তো একদিন আমি ফোনে কথা বলছি ওর সাথে, আমার হাজবেন্ডের সাথে, তো আমি ফিল করলাম যে 6 তলার ছাদে, মানে আমি 6 তলায় ছিলাম, 7 তলার ছাদে একজন মানে বাচ্চা একটা শেপ আর কি এরকম করে আমার দিকে তাকিয়েছে। তো আমি বেশ কয়েকবার আওয়াজ দিলাম যে এই তুমি ওখানে কি করো, বাট সে কোনো কথা বলে না। আমি ভাবছি এত রাতে একা একা একটা বাচ্চা এরকম, আমি ইমিডিয়েট আমি ছাদে গেছি। যাওয়ার পরে দেখি ছাদ তো লক করা, বাট বাচ্চাটা কোথেকে আসলো, দ্যাটস কোয়াইট স্ট্রেঞ্জ। সো এরকম ছোটখাটো কিছু ঘটনা। আবার অনেকে বলে যে একটা মেয়েকে দেখা যায় যে রেলিং এর উপরে হেড ডাউন বসে থাকে, এরকম টাইপের অনেকে আমাদের কিছু দেখা যায়। আর ওই যে লম্বা চুলের মহিলার কথা বললেন, সেটা কি শুধুমাত্র আপনিই দেখেছেন নাকি আরো অনেকেই আপনাদের? না না, এটা আমার আম্মুও দেখেছে। আপনার আম্মুও দেখেছেন তাকে? এবং তার চুল অনেক দূর পর্যন্ত। এবং নট অনলি আমাদের বাসায়, আম্মু একদিন লিফটে মানে সে মানে ওয়েট করছে লিফট আসার জন্য, সে দেখেছে যে মানে বেশ অনেক লম্বা চুল, বাট তার ফেস দেখা যায় না, জাস্ট চুলটা, আর ব্ল্যাক ড্রেস পরা। জাস্ট যখন ডোরটা ওপেন হলো লিফটের, আমার আম্মু দেখলো, দেখার সাথে সাথে লিফট আবার অফ হয়ে গেল। অফ করার সাথে সাথে আম্মু আবার আপনাকে কি উনি করেছিলেন না একা অফ হয়ে গেছে? হ্যাঁ, তো আম্মু বাসায় এসে বিষয়টা শেয়ার করলো। এবং আরেকটা বিষয় আমি যেটা বলবো, যে আমাদের ডোরে প্রায় সময় ধপ 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 করে কে যেন নক করে, এটা সব সময় হচ্ছে। তো একদিন হয়েছে যে আমি আর আমার আম্মু ড্রয়িং রুমে বসে টিভি দেখছি, তো দুজনেই তো আর ভুল শুনতে পারি না, তো গেটে নক হচ্ছে কন্টিনিউয়াসলি। রাসেল ভাই 5টা মিনিট ধরে এরকম নক হচ্ছে, আমি গেট সাইড দিয়ে স্টিল তাকিয়ে আছি, বাট ওখানে কেউ নেই এরকম। এবং ইভেন এর আগেও আরেকবার এরকম নক হয়েছে। আমি যখন গেটটা খুললাম, আমাদের পাশে দিয়ে একটা সিঁড়ি, তো মনে হলো কি যে ওই যে কোনো বস্তার মতো বা
ড্রামের মতো গড়িয়ে পড়লে যেরকম একটা ধুমধুম আওয়াজ হয় না, মনে হলো যে সিঁড়ি দিয়ে ওরকম ধুমধুম করে পড়ে পড়ে আমাদের সামনের যেই ফ্ল্যাটটা ওই দরজার সাথে বাড়ি খেলো, হিউজ আকারে। বাড়ি খাওয়ার সাথে সাথেই সামনের বাসার নানা গেটটা খুলে ফেলছে। বললো যে কি ব্যাপার, কি হয়েছে? আমি বলছি না কিছু হয়নি। আমি ওনার সাথে বিষয়গুলো শেয়ার করি। তো এরকম অনেক ইনসিডেন্ট আমাদের ওখানে হয়। ওকে, আমরা ঘটনায় চলে যাই। আমরা আপনাদের যে লাস্ট ঘটনা আছে, যেহেতু সময় খুব কম, আমরা ছোট্ট করে শুনে ফেলি। জি জি, আমার যে থার্ড স্টোরিটা এটা হচ্ছে আমার পাপার সাথে ঘটে। এটা হচ্ছে একটা নামাজের টুপি। আচ্ছা। তো কোন এক জুমার সময়, এটা স্টোরিটা আই থিংক 5 ইয়ার্স আগে। আচ্ছা। তো আমার বাবা আর কি বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়তে যান। তো যেহেতু উনি অফিসের কাজে মানে বের হয়েছিলেন, তো ওনার টুপিটা নিতে মনে ছিল। তো নামাজ পড়তে গিয়ে সে ফিল করলো যে তার কাছে টুপিটা নেই। তো সাডেনলি একজন লোক আসলো এবং লোকটা বেশ টল, বাবা যেটা বললো, এবং খুব কালো। তো সে বললো যে আপনি এই টুপিটা নেন। তো বললো যে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো লোকটা এই কথা বললো যে এত মানুষের মধ্যে আমার আপনাকে অনেক বেশি ভালো লেগেছে এবং আপনি খুব ভালো, আপনি নামাজ কালাম করবেন, ইনশাল্লাহ আপনার ভালো হবে। তাই বলে নামাজ কালাম মানে শেষ করলো। জুমার নামাজটা শেষ করার পরে ওই যে টুপিটা দিল, ওদিন রাত থেকে বাবা ঘুমিয়ে আছে। তো অ্যারাউন্ড রাত 12:30 বা এরকমই হবে, বা তার থেকে একটু বেশি হবে। তো দেখছে যে ওই টুপিটা পরে কোন একজন লোক সাদা জুব্বা পরে নামাজ পড়ছে এবং নামাজটা শেষে সে করলো কি, পাপাকে একটু ফু দিল। ফু দিয়ে সে যখন রুম থেকে বের হলো, তো ওই ডোর থেকেই না সে মানে একদম ভ্যানিশ হয়ে গেল। তো পাপা এই জিনিসটা দেখে মানে একটু থমকে দাঁড়ায়, তো মানে কি হলো বিষয়টা। এবং ওই টুপিটা নেওয়ার পর থেকে আমার বাবা মানে রাতে ঘুমাতে মানে খুবই ভয় পেত এবং সে রাতে লাইট জ্বালিয়ে ঘুমাতো। বা সে ইভেন আমাদের কাছে শেয়ার করেনি। হ্যাঁ, ওটা বলেছে যে এরকম টুপি দিয়েছে সামথিং, বাট সে যে এই টাইপের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো ফেস করছে সেটা আমাদের সাথে সে শেয়ার করে। তো প্রায় সময় নাকি সে রাতে যখন ঘুমোতো কানের কাছে এসে ফু দিয়ে যেত, অথবা কানের কাছে এসে বলতো কিরে ঘুমাচ্ছিস কেন, অথবা অর্ধেক ঘুম থেকে উঠে দেখে যে লোকটা সামনে বসে আছে, বা এরকম সোফার মধ্যে বসে আছে, বা বাহিরে গেলে দেখা যায় যে এরকম সে দেখছে, বাথরুমে গেলে দেখছে বাথরুমের ডোরটা অফ করে দিচ্ছে, দেখছে যে লোকটা দাঁড়িয়ে আছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমাদের বাসায় তখন আমরা ফ্রিজে কোনো কাঁচা মাংস রাখতে পারতাম বা মাছ মাংস, মানে ওটা কোথায় যেন চলে যেত, আমরা এটা জানি এরকম একটা বিষয়। তো একদিন এরকম প্রায় 1 মাস হলো, তো বাবা মেন্টালি খুবই ডিস্টার্ব হয়ে গেল। তো সে ডিসাইড করলো যে সেই জিনিসটাকে কোথাও ফেলে দিবে, বিকজ সে শুনেছে যে এরকম যদি কোনো জিনিস দ্বারা কেউ ভয়ভীতি হয় তাহলে সেটা ফেলে দেওয়াই বেটার বা নদীতে ভাসিয়ে দেওয়া বেটার। তো সে চিন্তা করলো যে এটা সে মাটিতে জাস্ট পুঁতে দিবে। তো এর ভিতরে হলো যে সে ডিসাইড করলো সেদিন রাতের ঘটনা। হঠাৎ করে রাত 3:30 বা 3টার দিকে সে ফিল করছে যে মানে খুব মানে বুকে একটা প্রেসার ফিল করছে, মনে হচ্ছে যে নিঃশ্বাস টিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরকম। তো হঠাৎ করে চোখ খুলে দেখে যে যেই লোকটা তাকে টুপি দিয়েছিল সেই লোকটাই তার বুকের উপরে ওভাবে বসে আছে, আর চুলগুলো হিউজ লম্বা, দাড়িও আছে সাদা সাদা, বাট ফেসটা কালো এবং চোখটা যে ওইটাও সম্পূর্ণ কালো এরকম। এবং সে বারবার তাকে বলতেছে আমার জিনিস, দেওয়া জিনিস তুই ফেলে দিবি কেন, মানে এইভাবে করে একটা কথা বলছিল। তো পাপা ওইটা দেখার পরে খুব জোরে আল্লাহ আল্লাহ এভাবে বলে সে চিৎকার করছিল। তো আমরা যখন মানে এই চিৎকারটা শুনি, আমরা মানে হঠাৎ করে চলে যাই, মানে আমরা ভেবেছি যে কি না কি হয়ে গেছে। তো যাওয়ার পরে বাবা খুব আধো ইসে বললো যে কোরআন শরীফটা দয়া করে নিয়ে আসো। আম্মু তাড়াতাড়ি করে কোরআন শরীফ নিয়ে এসে বলতেছে এটা বুকের উপরে রাখো। তারপরে বুকের উপরে রাখলো, আমরা সূরা পড়ছি, আম্মু আমি, তারপর বাবা যা পাচ্ছে ওই সিচুয়েশনে ওভাবে করে সূরা টুরা পড়লো। তারপরে মানে কিছুক্ষণ পরে আর কি সেই জিনিসটা বাবাকে ছেড়ে দিয়ে চলে গেল। কিন্তু রাসেল ভাই, এটা অ্যাকচুয়ালি খুব ভয়ের বিষয় যে একটা এন্টিটি, আমি রাতে ঘুমিয়েছি, আমার সামনে এভাবে তাকিয়ে বসে আছে। ইটস রিয়েলি ভেরি স্ক্যারি। তো এই ছিল রাসেল ভাই আমার স্টোরিটা। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আবার একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। আপনি একটু কথা বলে নেই আমাদের সঙ্গে। আজকে নিরঞ্জন অনেকগুলো ঘটনা শেয়ার করছেন এবং তার হাজবেন্ড তার সঙ্গে এসেছিলেন, এবং আপনি তো খুব কাছ থেকে দেখেছেন পুরো জিনিসটা। ওনাদের বাসায় আপনি কোনদিন কোনো কিছু ফেস করেনি এখন? ওরকম ভাবে আসলে ফেস করা শুধুমাত্র ওই যে শব্দ টব্দগুলো পাওয়া ছাড়া, কিন্তু এই যে যাদের যাদের কথা বলো, যাদেরকে দেখা যায় ওই বাসায়, সেরকম কোনো কিছু আপনি দেখেন? ওরকম
কিছু আমি সরাসরি ফেস করিনি। আচ্ছা, একটা প্রশ্ন করার জন্য আপনাকে এতক্ষণ ধরে আমি বসিয়ে রেখেছি এখানে, সেটা হচ্ছে যে আপনি আপনার বিয়ের পরে যখন নিরঞ্জন আপনাদের বাসায় গিয়ে থাকা শুরু করলো, তখন আপনাদের বাসায় কি কোনো প্রবলেম শুরু হয়েছে? হ্যাঁ রাসেল ভাই, কিছু একটা যেটা আমি আপনাকে বললাম সেটা হচ্ছে যে আমি যখন ওর সাথে থাকি তখন ওরকম কিছু আমি আসলে ফেস করিনি। বাট যখন দেখা যায় অনেক সময় অফিস থেকে আসতে কিছু লেট হয়ে যায়, ইন দ্য মিন টাইম ও বাসায় রুমে থাকে, এরকম হয়েছে। দেখা যাচ্ছে শুয়ে আগে মানে দেখা যায় শরীরটা ভালো না, একটু আগে ঘুমায় শুয়ে পড়ছে। সো 7টা-8টার দিকে আমি যখন বাসায় আসলাম 11টার দিকে, তখন দেখলাম যে শুয়ে আসছে, তো আমিও শুয়ে পড়লাম। তো তখন কিছু সে আমাকে বলে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখলাম ওর হাতে মানে নখের দাগ, 3টা বড় বড় নখের দাগ। তো সে নিজে করা সম্ভব না, আমি ওর নখ চেক করছি। আমি লজিক পছন্দ করি, যেটা আর কি, যে লজিক পছন্দ করি। তো আমি কোনোভাবে মানে ইকুয়েশনটা মিলাতে চেষ্টা করলাম যে কিভাবে সম্ভব হতে পারে, সে নিজে আঙুল দিয়ে করেছে অথবা আমার যে ভাগ্নিটা আছে সে করছে। দুটোটা দেখলাম ভাগ্নির বয়স হচ্ছে 9 মাস, দরজা ছিল লক, ভিতর দিয়ে সে, তো এটা সম্ভব না, করা সম্ভব না। আর ওর হাতে কোনো নখ ছিল না, আর যদি নখ দিয়ে কাটতো ব্লিডিং বা চামড়ার কোনো একটা খোঁচা অংশ অবশ্যই লেগে থাকতো। আমি কিছুই পাচ্ছিলাম না, মিলাতে পারছিলাম না ইকুয়েশন আসলে কে করবো। আর ওয়াশরুম এরকম হয়, আপনাদের বাসায় শুরু হয়েছে? আমাদের বাসায় কিন্তু এরকম হয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে অনেক সময় এরকম হয় যে যিনি এক্সপিরিয়েন্স করেন তিনি যেখানে যান, আমি তো এরকমও পেয়েছি, আমাদের এখানে আপনারাও শুনেছেন যে ভূত এফএমে এরকম অনেকে এসেছেন যে বাংলাদেশে কোনো একটা প্রবলেম হয়েছিল, তারপর সে দেশের বাইরে উনি আছেন এবং দেশের বাইরে যেখানে যাচ্ছেন সেখানে সেটা সঙ্গে সঙ্গে যাচ্ছে। এনিওয়েজ, আমরা আজকে এখানে শেষ করবো, তবে একটা অডিও ক্লিপ রাখছি আপনাদের জন্য। তার আগে যাওয়ার আগে জানিয়ে যাই, আগামী সপ্তাহে আরো ভালো এপিসোড আপনাদের উপহার দিতে চাই। সেজন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে, এবং অবশ্যই সেই ঘটনাগুলোর মধ্যে নতুনত্ব থাকতে হবে। এবং আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও কথা হবে। আমি যাওয়ার আগে আরো একবার আমাদের অ্যাড্রেসটা জানিয়ে দিই। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আমাদের ফেসবুক পেজে যান আপনারা, সেখানেও আপনি যে কাউকে জিজ্ঞেস করলে অ্যাড্রেসটা শুনে যদি বুঝতে সমস্যা হয় সেখানে পেয়ে যাবেন। আমাদের রেডিও ফুর্তির যে ফেসবুক ফ্যান পেজ রয়েছে সেখানে গিয়েও আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন। সুতরাং অ্যাড্রেস ম্যানেজ করার কোনো সমস্যা না, এবং এমনকি গুগলে যে আপনি যে টাইপ করেন যে রেডিও ফুর্তির অ্যাড্রেস কি, সেটাও আপনি পেয়ে যাবেন। সো এটা কোনো প্রবলেমই নাই। আপনি যেটা আপনাকে শুধুমাত্র ঘটনাটা পাঠাতে হবে, ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে শোনাবেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই, এবং অবশ্যই ঘটনা শেষে আপনার ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস উল্লেখ করুন। চলে যাচ্ছে আজকে, এবং কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। এসএসসির যাদের কালকে রেজাল্ট দেওয়ার জন্য অনেক শুভকামনা। আজকের মতো এখানে শেষ করছি। হ্যালো রাসেল ভাইয়া, আমি নওশিন, উত্তরা থেকে। ভালো আছেন? কারণ আমি জানি আপনি সবসময় ভালো তোলে। আজ আমি যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার কাজিন রোজার জীবনের সত্যি কাহিনী, যার এজ অনলি 3 বছর 11 মাস। কাহিনীটা বলার আগে বলে নেওয়া ভালো যে আমার খালামণি সরকারি চাকরি করে। গাজীপুরেরই যে কোনো একটা স্থানে তারা থাকে, সর্বত কারণে আমি নামটা বললাম না। এই কারণে জবের খাতিরে বিভিন্ন জায়গায় যেতে হয় ওকে, বিভিন্ন গ্রাম্য জায়গাতেও, যেহেতু এটা সমিতি রিলেটেড কাজ। সো রোজা যখন পেটে তখনও খালামণিকে অনেক জায়গায় যেতে হতো। যথারীতি রোজার জন্ম হলো গাজীপুরেরই একটা ক্লিনিকে। প্রথম দিকে কেউই আমরা প্রবলেমটা বুঝতে পারিনি, কিন্তু রোজা ধীরে ধীরে যত বড় হতে লাগলো আমরা ততই সমস্যাটা বুঝতে পারলাম। নর্মালি বাচ্চারা 1 বছরের মাথায় কথা বলতে পারে একটু, কিন্তু সেই জায়গায় রোজা আজও কথা বলতে পারে না। যাও একটু বলে আমরা বুঝতে পারি না সে কি বলছে। অনেক বড় ডাক্তার দেখিয়েছে ওকে, কিন্তু কেউ তার এক্সাক্ট প্রবলেমটা ধরতে পারে না রিপোর্টে, বিকজ রিপোর্টে সবকিছুই নর্মাল আছে, কোনো সমস্যাই তার নেই। একদিন আমরা সবাই খেয়াল করলাম, ঠিক একদিন না, পরপর অনেকদিন, যে সে হাত বাড়িয়ে কাকে যেন ডাকে জানালা দিয়ে, কোলে উঠতে চায়, তার ইশারায় কথা বলে। আমরা প্রথম ব্যাপারটাকে গুরুত্ব দিইনি, কিন্তু প্রতিদিন ও এমন করে, কোনো সার্টেন টাইম নেই, মাঝে মধ্যে অকারণেই চিৎকার করে কেঁদে উঠত। পরে একদিন স্থানীয় এক বড় হুজুরকে ডেকে আনা হয়। সে রোজাকে দেখেই কিছু একটা বুঝতে পারে, এবং পরে সে বলে রোজার উপর জিনের আসর আছে, দ্যাট মিনস রোজা পসেসড। এবং এটা আজকাল না, ও যখন পেটে তখন থেকেই। কারণ আমি আগেই বলেছি আমার খালামণির জবের ব্যাপারে, যে সে রোজাকে পেটে নিয়েও অনেক জায়গায় মুভ করেছে, এবং অনেক সময় সে সন্ধ্যার পরে বাসায় ফিরেছে, এবং ওই সময়টাতেই রোজার উপর নজর পড়েছে, যেহেতু ওই সময়টা খারাপ প্রেগনেন্ট উইমেনদের জন্য। সে আরো জানায় যেটা ভালো না,
আমাকে সবসময় বিরক্ত করে দূর থেকে, যেহেতু ওর গলায় হওয়ার পর থেকেই একটা তাবিজ থাকে, সে কারণে ওর কাছে আসতে পারে না। এবং ওর যত প্রবলেম সবই জিনেরই ক্রিয়েট করা। কিছু রেস্ট্রিকশনস দিয়ে দিয়েছে ওর জন্য নজর, যেমন একটা তাবিজ দিয়েছে সর্বদা পরে থাকতে, একটা তেল পরা দিয়েছে যেটা সকাল এবং রাতে দিতে হবে, এবং ওদের পুরো বাসাটা বাঁধিয়ে দিয়েছে তারপর থেকে যেন কিছু প্রবেশ করতে না পারে খারাপ কিছু। এখন আমার বোনের তেমন কোনো প্রোগ্রেস নেই এবং আমরা সবাই অজানা যে কবে হবে, শুধু অপেক্ষার প্রহর গুনছি। কারণ হুজুর বলছে যে তেমন মেজর কোনো স্টেপ নিতে গেলে ক্ষতি হতে পারে, এটা আস্তে আস্তে এটাকে অ্যাটলিস্ট প্রিভেন্ট করতে হবে। আমার কাজিনের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সেরে ওঠে। থ্যাংক ইউ। এই ছিল